নর্থ কোরিয়া ওয়ার্ল্ডের সবথেকে ডেঞ্জারাস প্লেস স্মার্টফোন ইউজারদের জন্য। আজকে ইনভেস্টিগেশন করব এই কান্ট্রির হিডেন টেকনোলজি, যা সম্পর্কে বহির্বিশ্বের জনগণের কোনো ধারণাই নেই। এইখানে ইন্টারনেট এতটাই নিয়ন্ত্রিত, আপনি মেসেজে কাউকে হাইও লিখতে পারবেন না, অনলাইন গেম খেলতে পারবেন না, আবার কোনো অসহায় মানুষকে রাস্তায় দেখলে তার ছবিটা পর্যন্ত তুলতে পারবেন না। আর ফোন প্রতি 5 মিনিট পর পর অটোমেটিক স্ক্রিনশট নেয়। See that the phone is taking a screenshot every 5 minutes or so. যেন সবকিছু গভর্নমেন্ট জানতে পারে। আজকের ভিডিওতে আমরা এই কান্ট্রির স্মার্টফোনের ভিতরে ঢুকবো, তাদের অ্যাপস, তাদের সফটওয়্যার, তাদের গেমিং, এই সবকিছু কতটা স্ট্রিক্টভাবে নিয়ন্ত্রণ করা হয় তা সবকিছু আপনাদের দেখাবো। তার আগে দিস ভিডিও অলসো ক্রেডিট বাই টেক বার্নার ইউটিউব চ্যানেল। যারা জানেন না, নর্থ কোরিয়া শুরু থেকেই তাদের টেকনোলজি জনগণের জন্য ওপেন রাখতো না। 1960-70 কম্পিউটার্স, টিভি, রেডিও শুধু গভর্নমেন্টের কাছেই থাকতো, সাধারণ জনগণ তা ব্যবহার করতে পারতো না। টিভি আর রেডিও সেটাই চালতো যেটা সরকার দেখাতে চাইতো। 1990 যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে, নর্থ কোরিয়া বুঝতে পারে জনগণ যদি বাইরের কালচার সম্পর্কে জানতে পারে তাহলে গভর্নমেন্টের কাছে জবাবদিহিতা করবে। যখন চায়নার বর্ডার থেকে মুভিজ, ড্রামাস, নিউজ লুকিয়ে লুকিয়ে আসতে লাগলো, তখন গভর্নমেন্ট আরো বেশি স্ট্রিক্ট হয়ে যায়। এই জন্য তারা ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনার নিজস্ব ইন্টারনেট বানায়। এইটা টেকনোলজিকে প্রগ্রেস করার জন্য নয়, জনগণকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসেবে কাজে লাগাতে শুরু করে। আজকের দুনিয়ায় এই কন্ট্রোলটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য নর্থ কোরিয়া সবার প্রথম যে মাধ্যম বেছে নিয়েছে সেটা হচ্ছে স্মার্টফোন। এদের ফোনস এদের কান্ট্রির বাহিরে নিয়ে যাওয়া ইম্পসিবল, প্রায় লোক ইউজুয়ালি স্মাগল করে নিয়ে যায়। তাদের 3 পপুলার স্মার্টফোন আরি র্যাঙ্ক সিরিজ, পিয়ংইয়ং টাচ সিরিজ, সামতেসং। লাস্টের ফোনটা স্যামসাং এর মতো শোনা যায় না, বাট এটার স্টোরি কিছুটা অন্যরকম। অরিজিনাল স্যামসাং এর অর্থ হচ্ছে 3 স্টার, কিন্তু এটা নর্থ কোরিয়ার নিজস্ব ব্র্যান্ড আর এটার মানে হচ্ছে 3 গ্রে স্টার্স। এই ফোনগুলো অনেকটাই চায়নার স্মার্টফোনগুলোর মতো দেখতে। সব থেকে বড় কথা হলো এগুলো কিনা এবং বিক্রি করা প্রত্যেকটা স্মার্টফোন বায়ারের নামে রেজিস্টার করা হয়। ফোনের IMEI গভর্নমেন্টের ডাটাবেজের সাথে লিংক করা হয়, আর অ্যাপ্রুভাল ছাড়া ফোন কাউকে দেয়া অথবা সেল করা টোটালি ইল্লিগাল। এদের স্মার্টফোনের সফটওয়্যার অ্যান্ড্রয়েডের মতো দেখতে হলেও আসলে অ্যান্ড্রয়েড না, বেসিক্যালি অ্যান্ড্রয়েডের মডিফাই ভার্সন, যেখানে গুগলের একটাও সার্ভিস নেই। গভর্নমেন্টের কাছে এতটাই অ্যাক্সেস থাকে, চাইলে আপনার ফোনে যে কোনো সময় অ্যাপ ইনস্টল করতে পারে, আপনি ইন্টারনেটও চালাতে পারবেন না ভাই। ইন্টারনেটের নামে এখনো সেখানে মেজরিটি 3G নেটওয়ার্ক ইউজ করা হয়। এত পুরানো এবং এত স্লো, শুধু আপনি কল করার জন্য ব্যবহার করতে পারবেন। ওইখানে ইন্টারনেটের নামে ইন্ট্রানেট চলে। কয়ামং ইন্টারনেট এটার নাম রেখেছে। নর্থ কোরিয়ার ক্লোজ ইন্টারনেট, যা কেউ অ্যাক্সেস করতেই পারবে না। বাট রিসেন্টলি অর্থাৎ 2023-এ তাদের এখানে 4G লঞ্চ হয়েছিল। এটা হচ্ছে 4G LT টাওয়ার, অ্যান্ড এইটাও পুরো নিয়ন্ত্রিত, সবকিছু ট্র্যাক হয়। তবে কিছুটা ফিচার বাড়িয়ে দিয়েছে, আপনি ফাস্ট ভিডিও কল করতে পারবেন, তাও আবার গভর্নমেন্টের অ্যাপ থেকে। এটার মধ্যে শুধু 5000 ওয়েবসাইটই ওপেন হয়, যা নর্থ কোরিয়া নিজেই অ্যাপ্রুভ করে রেখেছে। মুভি অথবা ভিডিও স্ট্রিমিং দেখতে হলে যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে রেখেছে সেটাই দেখতে পারবেন। নিউজ আর এডুকেশন এই সবকিছু গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে আমাদের নিউ পেজ জিআর স্টোর বিডি। এটাতে খুব দ্রুত গ্যাজেটস এবং টেক প্রোডাক্ট সেল করার কথা চিন্তা করতেছি। তো আপনি যদি ইন ফিউচার আমাদের কাছ থেকে গ্যাজেট এবং টেক প্রোডাক্ট সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই ইউটিউব প্রোফাইলে দেওয়া লিঙ্কে ক্লিক করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নর্থ কোরিয়ার সফটওয়্যার আমাদের ফোনের সফটওয়্যার থেকে অনেকটাই ডিফারেন্ট। কোনো অ্যাপস ইনস্টল করার পর সেটা আপনি নিজে থেকে ডিলিটও করতে পারবেন না। আবার নর্মালি আপনি ফোন চালাইতেছেন, সেটার স্ক্রিনশট নিয়ে প্রাইভেট ফোল্ডারে সেভও করে দিবে, যা নর্মাল ইউজার কখনোই অ্যাক্সেস করতে পারে না। শুধু নর্থ কোরিয়ার অথরিটিজ অ্যাক্সেস করতে পারে। এদের ফোনগুলোতে রিড ফ্ল্যাগ নামে একটি নজরদারি ব্যবস্থা যুক্ত থাকে। সব থেকে বেশি কন্ট্রোল থাকে কিবোর্ডে, অটো কারেক্ট কন্ট্রোল। আপনি নিজের ইচ্ছে মতো কিছু লিখতেও পারবেন না। যদি আপনি টাইপ করতে চান সাউথ কোরিয়া, তাহলে পাপেট স্টেট লেখা উঠবে। কেননা 1950-53 যুদ্ধের সময় নর্থ কোরিয়াকে সোভিয়েত এবং চায়না সাহায্য করেছিল, কিন্তু যখন সাউথ কোরিয়ার US থেকে সাহায্য আসে, তখন সিজফায়ারের মতো সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। তখন থেকেই নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে US কন্ট্রোলড কান্ট্রি মনে করতে থাকে। তারা মনে করে তারাই আসল কোরিয়া। শুধু এইটা না, আরো অনেক কিছু অটো কারেক্ট করে। যদি আপনি টাইপ করেন ওপা নুনা, এটার মানে হচ্ছে বাই ব্রো, এটাও লিখতে পারবেন না। ওইখানে শুধু একে অপরকে কমরাড লিখে সম্বোধন করতে পারবেন। আবার এক কথায় বলতে গেলে নর্থ কোরিয়াতে পার্সোনাল রিলেশনশিপ বলতে কোনো কিছুই নেই।
বেসিক্যালি তারা মনে করে রোমান্টিক যে শব্দটা আছে এটা এন্ডলেস লাভকে নর্মালাইজ করে দেয়। বলতে গেলে ওইখানে লাভ বলতে কোনো কিছুই নেই। যদি লাভ হয়ও তাদের হিসেবে নর্থ কোরিয়াতে শুধু একজনই পার্টনার আছে, আর সেটা হচ্ছে নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার। সোসাইটি এবং গভর্নমেন্ট দুইটারই প্রেশার থাকে পার্সোনাল রিলেশনশিপের জায়গায় লয়ালিটি স্টেট আর লিডারের প্রতি হতে হবে, আর এই জন্যই সেখানে ডেটিং লুকিয়ে লুকিয়ে হয় আর সবসময় রুলস এবং সার্ভেলেন্সের ভিতরেই হয়। মানে আপনি যাই করেন গভর্নমেন্ট আপনার উপরে নজর রাখতেছে। ইভেন ওইখানে কলের মেটাডাটা এবং মেসেজের প্যাটার্ন দুইটাই ট্রেস করা হয়। এদের মতে সেলফি পিকচার সেলফ ইম্পর্টেন্সকে বাড়িয়ে দেয়, আর নর্থ কোরিয়াতে আপনার সেলফ ইম্পর্টেন্স বলে কিছু নেই বললেই চলে। ইম্পর্টেন্ট শুধু এদের স্টেট এবং লিডার। আপনি ছবি তুলতে পারবেন শুধু লিডারের। এখানকার কিছু জায়গার ছবি তোলাও সম্পূর্ণ ব্যান্ড। ইভেন আপনি কিছু পোজ নিয়ে ছবি তুলেছেন আর এই খবর গভর্নমেন্টের কাছে গেলে লাইক ওয়েস্টার্ন টাইপ পোজেস মানে ক্যাজুয়াল লিভিং অথবা পিচ সাইন, আর না হয় কিছুটা ক্লোজ রোমান্টিক পোস্টার, এই সব কিছুই ব্যান্ড ওইখানে। এমন না যে মানুষ একেবারেই ছবি নিতে পারবে না, নিতে পারবে, তবে সেটা গভর্নমেন্টের অ্যাপ্রুভ করা কিছু সিচুয়েশনের ভিতর। লাইক কোনো মিলিটারি জায়গার ছবি নেওয়া যাবে না, অসহায়তারও ছবি তোলা যাবে না, ভাঙা রাস্তাটারও ছবি তুলতে পারবেন না, ইভেন ভাঙা বিল্ডিং এরও আপনি ছবি তুলতে পারবেন না। তাদের কান্ট্রিকে পজিটিভ দেখাবে শুধু এরকম ছবি তুলতে পারবেন। এইটুকুই যদি আপনার মনে হয় অনেক বেশি তাহলে আরো শোনেন। কাউকে মেসেজ পাঠানোর সময় এক্সপ্রেশন অথবা মিমস পাঠাতে পারবেন না, আর মেসেজে রোমান্টিক হওয়াটা তার জন্য তো ভাই সোজা জেলই হয়ে যেতে পারে, কেননা এইসব ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এটার মানে হচ্ছে স্বাধীন হওয়া, ফ্রিডম অফ এক্সপ্রেশন। তাদের গভর্নমেন্ট এটা মনে করে যে তারা যদি ওয়ার্ডকে কন্ট্রোল করতে পারে তাহলে অটোমেটিক মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে। আরেকটা ইন্টারেস্টিং এবং ফানি ব্যাপার হলো অ্যাপ ইনস্টল করতে হলে ফিজিক্যালি অ্যাপ স্টোরে যেতে হয়, মানে বেসিক্যালি দোকানে গিয়ে অ্যাপস কিনতে হয়, তারপর তারা ডাউনলোড করে দেয়। আপনি ডাইরেক্টলি ফোনের ভিতর কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন না। আর এই সবগুলাকে গ্রয় কম্পিউটার সেন্টার বলা হয়, পিয়ংয়াং ইনফরমেশন টেকনোলজি এক্সচেঞ্জ সেন্টার। এখানে শুধু অ্যাপস অফলাইন টার্মিনাল থেকে ইনস্টল হয়। ইউজার নিজে থেকেই এপিকে প্লে স্টোর ইনস্টল করে নেবে সেটা কখনোই হবে না। অ্যাপস কেনার সময় বায়ার আইডি, ফোন IMEI, অ্যাপ আইডি রেকর্ড হয়ে যায়, আর যদি ওই একই অ্যাপস অন্য কারো ফোনে পাওয়া যায় সেটা টোটালি ইললিগাল ধরা হয়। আপডেটটা পর্যন্ত ইউজারের কন্ট্রোলে নেই, যখন গভর্নমেন্ট চায় তখন অটোমেটিক অ্যাপস আপডেট হয়ে যায়। গেমিংয়ে এখানে শুধু অফলাইন গেমসই রয়েছে, অনলাইন গেমস নাই বললেই চলে। মাল্টিপ্লেয়ার গেমস খেলা, চ্যাট করা, র্যান্ডম পাবলিকের সাথে ইন্টারাকশন করা গভর্নমেন্ট রুলসের বাহিরে চলে যায়। এখানে যে গেমস রয়েছে সেগুলো শুধু অফলাইনে ইউজ করা হয়, লাইক বেসিক পাজল গেমস, ব্লক ম্যাজিক। লুডোও খেলতে পারবেন না এখানে, কেননা লুডো 4 জনে খেলতে হয়, একলা খেলতে হবে গেমস। মোবাইলে আপনি চেসও খেলতে পারবেন না। এদের কিছু ফোনের মধ্যে পপুলার গেমসের ক্লোন ভার্সন থাকে, লাইক ক্লাশ অফ ক্ল্যানের মতো, কিন্তু এইখানকার এনিমেগুলোকে ফরেন ইনভেডার্স বলা হয়। গেমের ফোকাস ভিলেজ বিল্ডিং এর চাইতে বেশি নেশন প্রোটেকশনকে দেয়া হয়। এবার যদি কথা বলি এদের ল্যাপটপের, তাহলে এদের ল্যাপটপে উইন্ডোজ কিংবা ম্যাক ওএস কোনোটাই থাকে না। ভিন্ন ধরনের ওএস, রেজিস্টার ওএস থাকে। এটার ভিতর ইনভিজিবল ওয়াটারমার্ক থাকে, ল্যাপটপে সবকিছু রেকর্ড করে। এটা কেউ অ্যাক্সেস করতে পারবে না অথরিটিস ছাড়া, যেরকম হার্ডওয়্যার আইডি, মাদারবোর্ড সিরিয়াল, ওএস ইনস্টলেশন আইডি। ভিডিও দেখতেছেন, কি ধরনের গান শুনতেছেন, পিডিএফ ওপেন করেছেন, কি জন্য ওপেন করেছেন, কখন ওপেন করেছেন, তা সবকিছুই রেকর্ড হয়ে যায়। যদি ইউএসবিও লাগান সেটার হিস্ট্রিও কপি হয়ে যায়। কি ধরনের ইউএসবি কতক্ষণ রাখা হয়েছে, কোন ফাইল কপি করা হয়েছে, সব কন্টেন্টের মুভমেন্ট ট্র্যাক করা হয়। যদি একটা ইউএসবি 4টা ল্যাপটপ ঘুরে আসে সেটারও ট্র্যাকিং হয়ে যাবে। ছোট্ট একটা স্টোরি বলি, মনে করেন সাউথ কোরিয়ার একটা মুভি ইউএসবির মাধ্যমে নর্থ কোরিয়াতে চলে আসলো। এই মুভি সম্পূর্ণ ইলিগাল। যখনই পারসন এই ইউএসবি লাগিয়ে মুভি প্লে করে তখন রেজিস্টার ওএস কি করে, মুভির ফাইলের ভিতর ইনভিজিবল ওয়াটারমার্ক ইনজেক্ট করে দেয়। এই ওয়াটারমার্কে থাকে হচ্ছে পারসন এর হার্ডওয়্যার আইডি, মাদারবোর্ড সিরিয়াল, ওএস ইনস্টলেশন আইডি। এই সবকিছু সেভ হয়ে যায়। যদি পারসন এই ইউএসবিটা পারসন বি কে দেয়, পারসন বি ইউএসবি লাগিয়ে যখন মুভিটা প্লে করে তখন রেজিস্টার ওএস একই মুভিটাকে দ্বিতীয়বার মডিফাই করে এবং অ্যাড করে 2 জন পারসন মুভিটাকে দেখেছে। আর এটাই রিজন হচ্ছে সেইখানে পাইরেসি অনেক কম। এখন তাহলে সিম্পল কোশ্চেন, নর্থ কোরিয়া এই সব কিছু করে কি জন্য? রিজন অনেক সিম্পল, তাদের সার্ভাইভাল এবং অ্যাবসলিউট পাওয়ার মেনটেন করার জন্য এটা করতে হয়। 1990s যখন সোভিয়েত ইউনিয়ন কোলাপস করে যায়, নর্থ কোরিয়া প্রথমবারের মতো বুঝতে পারে আউটসাইড ইনফরমেশন অনেক বেশি ডেঞ্জারাস হয়। এরপর তারা টেককে ডেভেলপ তো করেছে, কিন্তু সেটা গ্রোথ করার জন্য নয়, জনগণকে কন্ট্রোল করার জন্য। কিং জন উন এবং এর আগের লিডার কিং জন ইল এরা সবসময় ইনশিওর করেছে বাহিরের কোনো সত্য যেন মানুষের কাছে গিয়ে না পৌঁছায়, যেন মানুষ নিজস্ব সিস্টেম, নিজস্ব
রুলস এবং নিজেদের লাইফস্টাইল নিয়ে স্যাটিসফাইড থাকে। আর এটার সিম্পল রিজন হচ্ছে ব্রেন ওয়াশিংকে স্ট্রং করা। আর ইন্টারনেট যদি মুক্ত হয় তাহলে মানুষ সাউথ কোরিয়া এবং ইউএসএ সম্পর্কে কমপ্লিটলি জেনে যাবে, যেরকম বাহিরে বেটার লাইফস্টাইল এবং ফ্রিডম অপরচুনিটি রয়েছে। অনেস্টলি বলতে গেলে এটা শুধু তাদের বাধ্যকতা নয়, তাদের ফরেন পলিসির ইন্টেনশনাল পার্ট। নর্থ কোরিয়ার ইন্টারনেট হ্যাকিং, সাইবার ওয়্যারফেয়ার এবং স্পাইং এর জন্য বেশি ইউজ করা হয়, কিন্তু নিজেদের সিটিজেনদের লাইফস্টাইল আপডেট করার জন্য একদমই ব্যবহার করা হয় না বললেই চলে। আমার মতে আপনি যখন এত বেশি টেকনোলজিকে কন্ট্রোলে নিয়ে নেন তখন সেটা ন্যাচারালি অনেক স্লোলি আপডেট হয়। যত বেশি রেস্ট্রিকশন তত বেশি লো এন্ড টেকনোলজি। নর্থ কোরিয়ার পুরো সিস্টেম লিডারকে গুরু এবং সুপ্রিম অথরিটি মেনে চলে। আর টেক যদি বেশি ওপেন হয়ে যায়, বহির্বিশ্বের লাইফস্টাইল সম্পর্কে যদি মানুষ জানতে পারে, তাহলে লিডার ইজ এভরিথিং যে ন্যারেটিভটা রয়েছে সেটা একদম সে ভেঙে যাবে। আর এই জন্যই টেককে এত বেশি কন্ট্রোল করা হয়। তবে আপনাদের মতামত কি এই বিষয়ে তা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ভিডিওতে 1000 লাইক এবং 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আমরা তাদের সফটওয়্যার ল্যাপটপে ডাউনলোড করে টেস্টিং করব। এই জিনিসটা অনেক রিস্কি, বাট ডোন্ট ওয়ারি। যাই হোক, ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং জিআরটেক বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমাদের জিআর স্টোর বিডি পেজটি ফলো দিতে ভুলবেন না, লিংক ইউটিউব প্রোফাইলে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। গুড বাই।